ভোটের মাধ্যমে বিএনপির উপর বদলা নিতে চায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। প্রশ্ন হলো, জাতীয় সংসদ নির্বাচন তো হয়ে গেছে, তাহলে কিভাবে ভোটের মাধ্যমে বদলা নেয়ার পরিকল্পনা করছে দলটি? আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র বলছে, প্রথমত আইনজীবী সমিতির মতো পেশাজীবী সংগঠনগুলোর নির্বাচন এবং দ্বিতীয়ত ধাপে ধাপে হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনে দলটি বিএনপিকে আওয়ামী লীগের ভোট ব্যাংকের হিসেব বুঝিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। ভারতীয় বাংলাদেশে এ নিয়ে দলটির নেতারা গত কয়েকদিনে একাধিক বৈঠক করে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে একাধিক সূত্রে জানা গেছে। বিএনপির বাধার মুখে এসব নির্বাচনে যদি আওয়ামী লীগ দলীয় ব্যানারে বা এককভাবে নির্বাচন করতে না পারে, তাহলে দলটির নেতারা বিরোধী জামাত এনসিপিকে সমর্থন দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতার সাথে জামাত ও এনসিপি নেতাদের বৈঠক হয়েছে। জামাত ও এনসিপি নেতারাও মনে করছেন, পেশাজীবী সংগঠন এবং স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের সাথে গোপন বোঝাপড়া করতে কোনো সমস্যা নেই। দল দুটির নেতাদের দাবি, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। 14 এপ্রিল চট্টগ্রামে গিয়ে এক সময়কার আওয়ামী লীগ নেতা মঞ্জুর আলমের সাথে এনসিপি নেতা ও সাংসদ হাসনাত আব্দুল্লাহর বৈঠকের পর এই গোপন সমঝোতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগের নেতাদের দাবি, জাতীয় সংসদ নির্বাচনে দেশ বিদেশের অনেকগুলো পক্ষের সমঝোতায় আওয়ামী লীগের সমর্থকরা দলটির নেতাদের নির্দেশে বিএনপিকে ভোট দিয়েছিল, কিন্তু বিএনপি সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশকে আইন হিসেবে পাশ করে সেই সমঝোতার হিসেব নিকেশ পাল্টে দিয়েছে। এখন আওয়ামী লীগও পাল্টা জবাব দেওয়ার ছক কষছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2025 সালের 11 মে সন্ত্রাস বিরোধী আইনটি সংশোধনী এনে অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। আগে আইনটিতে কোনো দল বা সত্তাকে নিষিদ্ধ করার বিধান ছিল, কিন্তু দলের কার্যক্রম নিষিদ্ধের বিধান ছিল না। এই সংশোধনী অধ্যাদেশের মাধ্যমে পরদিনই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের নির্বাহী আদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। এই আদেশের কারণে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন ও প্রতীক স্থগিত করেছিল, যে কারণে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি। যদিও এভাবে একটি দলের কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ করা এবং তাদেরকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার বিষয়টি নিয়ে দেশ ও দেশের বাইরে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল। নির্বাচনে অংশ নিতে না পারলেও আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ভোট দিয়েছিল। জনশ্রুতি আছে, জামাত এনসিপি ঠেকাতে আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকরা দলটির শীর্ষ নেতৃত্বের নির্দেশে বিএনপিকে ভোট দিয়েছিল। এমনকি দলটির অনেক নেতাকর্মী প্রকাশ্যে বিএনপির জন্য অনেক আসনে ভোটও চেয়েছিল। ভোটার প্রচারে নেমে বিএনপি নেতারাও আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলেছিলেন। এমনকি খোদ দলটির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও নির্বাহী আদেশে দল নিষিদ্ধের বিরুদ্ধে আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্য দিয়েছিলেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ সহ অনেকেই এভাবে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন। নির্বাচনে বিএনপি জেতার পর আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে ধারণা ছিল, বিএনপি কৃতজ্ঞতাবশত হলেও তাদের দলের স্বাভাবিক কার্যক্রম চালাতে দিবে। সেজন্য নির্বাচনের পরপরই দেশের কমপক্ষে 30টি জেলা ও উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলতে দেখা গিয়েছিল। তখন এনসিপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল, বিএনপির পরোক্ষ সমর্থন থাকায় আওয়ামী লীগের নেতারা দলীয় কার্যালয়গুলো খুলতে পারছে। পরে অবশ্য কয়েক জায়গায় হামলা হলে আওয়ামী লীগের দলীয় কার্যালয়গুলো খোলার প্রবণতা কমে আসে। এরই মধ্যে চলতি মাসে সংসদের সন্ত্রাস বিরোধী অধ্যাদেশটি অন্তর্বর্তী সরকার যেভাবে জারি করেছিল, ঠিক সেভাবেই সংসদে পাশ করে বিএনপি। ফলে আওয়ামী লীগের কার্যক্রমের নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা বৈধতা বহাল থাকে। এরপর থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা হতাশ হয়। অনলাইনে অনেকে সংসদ নির্বাচনের সময় বিএনপিকে ভোট দেওয়ার খেসারত হিসেবে বিষয়টিকে তুলে ধরেন। সূত্রগুলো বলছে, আইনটি সংসদে পাশ হওয়ার পর প্রাথমিক ধাক্কা কাটিয়ে বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে আওয়ামী লীগের নেতা কর্মীরা একাধিক বৈঠক করেছেন। এসব বৈঠকে করণীয় কি তা নিয়ে আলোচনা হয়েছে। কলকাতায় ও ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের দুটি শীর্ষ পর্যায়ের বৈঠকে প্রাথমিকভাবে নেওয়া যে সিদ্ধান্তগুলোর কথা জানা গেছে, সেটি হলো, সামনের কিছু নির্বাচনের মাধ্যমে বিএনপিকে জবাব দিতে চায় আওয়ামী লীগ। সেক্ষেত্রে প্রথমত
পেশাজীবী সংগঠনগুলোর নির্বাচন। শিক্ষক সমিতি, চিকিৎসক, প্রকৌশলী সহ বেশ কিছু শক্তিশালী পেশাজীবী সংগঠন আছে যাদের বেশিরভাগের নির্বাচন কোরবানির ঈদের আগে ও পরে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। এর মধ্যে সামনে বেশ কয়েকটি আইনজীবী সমিতি নির্বাচন আছে যেখানে আওয়ামীপন্থী আইনজীবীদের শক্ত অবস্থান আছে। বার কাউন্সিলের নির্বাচন আগামী 19 মে অনুষ্ঠিত হবে। দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক এই সংস্থার 14 জন সদস্য নির্বাচনের জন্য তফসিল অনুযায়ী 9 থেকে 16 এপ্রিল মনোনয়ন জমা, 23 এপ্রিল বাছাই এবং 19 মে ভোট গ্রহণ করা হবে। এরই মধ্যে নির্বাচনে কারাবন্দী ব্যারিস্টার সুমন এবং জামাতপন্থী আইনজীবী শিশির মনির অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। আওয়ামী সমর্থিত প্যানেল যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য বিএনপি পন্থী আইনজীবীরা প্রভাব খাটাচ্ছেন এমন অভিযোগ আছে আদালত পাড়ায়। এছাড়া আইনজীবীদের অন্যতম শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2 দিনব্যাপী নির্বাচন আগামী 13 ও 14 মে অনুষ্ঠিত হবে। ঢাকা আইনজীবী সমিতি বা ঢাকা বারের নির্বাচন আগামী 29 ও 30 এপ্রিল অনুষ্ঠিত হবে। ঢাকা বারে আওয়ামীপন্থী আইনজীবীদের খুব শক্ত অবস্থান আছে। আওয়ামী লীগ সরকার আমলে 2024-25 মেয়াদে সর্বশেষ ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 21টি পদে নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। এছাড়া দেশের 64টি জেলায় অনেকগুলো আইনজীবী সমিতি নির্বাচন হবে চলতি বছরে। এসব বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট এবং ঢাকা বার সমিতি নির্বাচনকে বেশি গুরুত্ব দিচ্ছে আওয়ামীপন্থী আইনজীবীরা। দলটির বৈঠক সূত্রে জানা গেছে, যেহেতু বিএনপি ও জামাতপন্থী আইনজীবীরা এবার আলাদাভাবে নির্বাচন করছে, সে কারণে আওয়ামীপন্থী আইনজীবীদের জেতার সম্ভাবনা বেশি। কিন্তু বেশ কয়েকটি বার সমিতিতে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে বিএনপির বাধার মুখে আওয়ামীপন্থী আইনজীবীরা সরাসরি দলীয় প্যানেলে নির্বাচন করতে না পারলে স্বতন্ত্র প্যানেল দেওয়ার পরিকল্পনা করছে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা আইনজীবীদের অধিকার রক্ষা ব্যানারে স্বতন্ত্র প্যানেল দিতে পারে। যদি সেটিও সম্ভব না হয় তাহলে আওয়ামীপন্থী আইনজীবীরা জামাতপন্থী আইনজীবীদের ভোট দিবে যাতে জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলকে হারানো যায়। অন্য পেশাজীবী সংগঠনগুলোকে একই ধরনের পরিকল্পনা নিয়ে মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে বলে দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছে। সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনগুলোকে ঘিরে ভোটের মাঠে বিএনপিকে জবাব দেওয়ার ছক কষছে। যদিও বিএনপি ক্ষমতায় আসার পরপরই দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার কথা শোনা গিয়েছিল। বিশেষ করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমন বক্তব্য দেওয়া হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের করা স্থানীয় সরকারের উইংগুলোকে প্রশাসক নিয়োগের অধ্যাদেশ আইন হিসেবে পাশ করার পর এ নির্বাচন কবে হতে পারে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। 2024 সালের 5 আগস্টের পর আওয়ামী লীগের টিকিটে বিজয়ী জনপ্রতিনিধিদের বড় অংশ আত্মগোপনে চলে গেলে 12টি সিটি কর্পোরেশন, 330টি পৌরসভা, 61টি জেলা পরিষদ ও 495টি উপজেলা পরিষদ ভেঙে দেয় অন্তর্বর্তী সরকার। সেখানে প্রশাসকের মাধ্যমে কার্যক্রম অব্যাহত রাখে। যদিও ইউনিয়ন পরিষদের কাঠামো বহাল রাখা হয়, তবে যেখানে চেয়ারম্যান অনুপস্থিত সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের অধীনে গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিজয়ী বিএনপি সরকার গঠনের কয়েকদিনের মধ্যেই 12টি সিটি কর্পোরেশন ও 54টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। তবে উপজেলা ও পৌরসভায় এখনো কোনো প্রশাসক নিয়োগ দেওয়া হয়নি। ইসি নির্বাচন পরিচালনা শাখার তথ্য অনুযায়ী মোট 4,653টি প্রতিষ্ঠান নির্বাচনের উপযোগী হয়ে গেছে। এর মধ্যে রয়েছে 3,755টি ইউনিয়ন পরিষদ, 330টি পৌরসভা, 495টি উপজেলা পরিষদ, 12টি সিটি কর্পোরেশন এবং 61টি জেলা পরিষদ। নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তা মনে করেন, সরকার দেরি করলেও স্থানীয় সরকার নির্বাচনগুলো দিতেই হবে। প্রায় 19 মাস ধরে নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া চলছে অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠান। গত 17 ফেব্রুয়ারি নতুন সরকার যাত্রা শুরুর পর চলতি বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার পরিকল্পনার কথা জানা যায়। সরকার যাদেরকে প্রশাসক হিসেবে বসিয়েছে স্থানীয়ভাবে তাদের পারফরমেন্সও ভালো নয়। সেজন্য স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা করছে ধাপে ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে ইউনিয়ন পরিষদ ও দ্বিতীয় ধাপে পৌরসভার ভোট গ্রহণ করা হবে।
পরবর্তী সময়ে উপজেলা ও জেলা পরিষদ নির্বাচন এবং সবশেষে সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে সরকার স্থানীয় সরকার বিভাগ। সরকার একটি সূত্র বলছে, আগামী ঈদুল আজহার পর দেশে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ, পৌরসভা সহ স্থানীয় সরকারের অধিকাংশ প্রতিষ্ঠান এখন নির্বাচন উপযোগী হলেও কখন ভোট হবে তা সরকারের উপর নির্ভর করছে। কেননা এই ভোটগুলোর সিদ্ধান্ত নিয়ে থাকে স্থানীয় সরকার, কমিশন কেবল ভোটের আয়োজন করে। এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তথ্য যে জেলায় জেলায় চিঠি পাঠিয়েছে বলে জানা গেছে। আওয়ামী লীগের 4 জন শীর্ষ নেতা দাবি করেছেন, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাপ্ত ভোটের একটি বড় অংশ আওয়ামী লীগ কর্মী সমর্থকদের ভোট। আওয়ামী লীগের ভোট নিয়ে যে নির্বাচনের আগে দলগুলোর মধ্যে কারাকারি লেগেছিল তা নিয়ে গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়েছিল। এবার স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আওয়ামী লীগ তাদের ভোট ব্যাংক দিয়ে বিএনপিকে জবাব দিতে চায়। ইতিমধ্যে দলটির সভানেত্রী শেখ হাসিনা দলটির নেতাদেরকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে দাবি করেছেন দলটির কয়েকজন নেতা। সেজন্য ইতিমধ্যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কমিটিগুলো পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। দলটির একাধিক সূত্র বলছে, গত এক সপ্তাহে স্বেচ্ছাসেবক লীগের কক্সবাজার, গাইবান্ধা, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার জেলা কমিটি এবং যুবলীগের কুষ্টিয়া ও চট্টগ্রাম উত্তর কমিটি দেওয়া হয়েছে। এছাড়া ছাত্রলীগের 50টি থানা ও উপজেলা কমিটি দেওয়া হয়েছে। দর্শক, এবার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। তারপরও কোনো কারণে আওয়ামী লীগের নেতারা যদি নির্বাচন করতে না পারেন, তাহলে বিএনপি প্রার্থীর বিপক্ষে যাদের শক্তিশালী অবস্থান থাকবে তাদের পক্ষে কাজ করবে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা। আওয়ামী লীগের নেতারা বলছেন, এর মধ্যে চট্টগ্রাম ও সিলেট সিটি কর্পোরেশন নিয়ে বিএনপির বিরোধী পক্ষগুলোর সাথে তাদের বৈঠক হয়েছে। 14 এপ্রিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির নেতা ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এই মঞ্জুর আলম ছিলেন একসময় আওয়ামী লীগ নেতা মেয়র মহিউদ্দিন চৌধুরীর অনুসারী। 2010 সালে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে মেয়র নির্বাচিত হয়ে আলোচনায় আসেন। রাজনৈতিক গুরু হিসেবে পরিচিত সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করে চমক সৃষ্টি করেছিলেন তিনি। মেয়র হওয়ার পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাও হয়েছিলেন। আবার 2018 সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের একটি আসনে আওয়ামী লীগের মনোনয়নে ব্যর্থ হন মঞ্জুর আলম। জানা গেছে, চট্টগ্রাম থেকে সাবেক মেয়র মঞ্জুরকে এনসিপি প্রার্থী হিসেবে দাঁড় করাতে চায়। আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, যদি চট্টগ্রামে দলটির শক্তিশালী কোনো প্রার্থী মামলা বা অন্য কোনো কারণে নির্বাচন করতে না পারে, তাহলে তারা বিএনপি বিরোধী প্রার্থীকে সমর্থন দিবে। আবার কয়েকদিন আগে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সিলেটে গিয়েছিলেন। সেখানে তিনি তার দলের মেয়র প্রার্থী নিয়ে আলোচনা করেন। সে আলোচনার পর আওয়ামী লীগের সিলেটের কয়েকজন নেতা যারা এখন লন্ডনে থাকেন, তাদের সাথেও জামাতের নেতাদের কথা হয়েছে। সব মিলিয়ে পেশাজীবী হোক কিংবা স্থানীয় সরকার নির্বাচন, ভোটের মাঠে বিএনপিকে জবাব দেওয়ার কৌশল আঁটছে আওয়ামী লীগ। সেটি নিয়ে এরই মধ্যে জামাত ও এনসিপি শীর্ষ কয়েকজন নেতার সাথে তাদের বৈঠক হয়েছে, এমন দাবিও পাওয়া গেছে আওয়ামী লীগের কয়েকজন নেতার কাছ থেকে। সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গোপন বন্দিত্ব থেকে গত 7 তারিখ যেই ভোররাতে গ্রেফতার করা হয়, সেই দিনেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অতি আলোচিত ভারত সফরের শুরুর দিন। ভারত সফরে যাওয়ার আগে এই যে শিরীন শারমিন চৌধুরীকে গোপন বন্দিশালা থেকে বের করে আনা হলো, মানে যেটা স্পষ্টতই সেনা হেফাজত হিসেবে অভিহিত করা যায়, সেখান থেকে যে তাকে বের করে আনা হলো, এর প্রতিক্রিয়ায় ভারত কি করে সম্ভবত সেটা দেখতে একটি পক্ষ অতি উৎসাহী হয়ে উঠেছিল। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যখন ভারত গেছেন, তখন একদিকে যেমন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে সবে গ্রেফতার করা হয়েছে, মানসিক শারীরিক ভাবে একেবারে বিপর্যস্ত অবস্থায় দীর্ঘ সেনা হেফাজতের পর, ঠিক তেমনি এরই মধ্যে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের দেওয়া অধ্যাদেশ মোতাবেক আইন পাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে
রাখার আইন পাশ করে ফেলেছেন। কাজেই বিস্ময় এবং নানা রকম প্রতিক্রিয়া দেখানোর সুযোগ নানা দিক থেকেই ছিল। ভারতে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যে এক রকমের ভীষণ শীতল একটা প্রকাশ্য প্রতিক্রিয়া পেলেন ভারতের কাছ থেকে, মানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একমাত্র তার এক্স হ্যান্ডেলে তিনি আনন্দিত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং তার প্রতিনিধি দলকে হায়দ্রাবাদ হাউসে স্বাগত জানাতে পেরে এবং দুদেশ তাদের সম্পর্ক উন্নয়নে কাজ করার ক্ষেত্রে কাছাকাছি সম্পর্ক ধরে রাখতে সম্মত হয়েছে। এ ধরনের একটা অতি আনুষ্ঠানিক বার্তা ছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারত সরকার একটা শব্দ খরচ করে নাই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ওই বৈঠক নিয়ে। বরং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আনুষ্ঠানিক বৈঠকের পর একান্ত আলাপের ব্যবস্থা করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে। বুঝতে কোনো সংবাদ মাধ্যমের অসুবিধা হয় নাই যে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অনেক জবাবদিহি আদায় করবার ছিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে, এবং সে কারণেই সম্ভবত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে, যেটা তার ভারতীয় সংবাদ মাধ্যমে এখন পর্যন্ত দেওয়া প্রথম সাক্ষাৎকার এবং একমাত্র সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারটিতেও তিনি নিজেও একটা বাক্য বা প্রতিশ্রুতি উল্লেখ করতে পারেন নাই যেটা তিনি ভারতের কাছ থেকে পেয়েছেন। বরং তাকে বলতে হয়েছে যে গঙ্গার পানি চুক্তি বাংলাদেশ ভারত সম্পর্ক কোন দিকে যায় তার প্রথম নিশানা হতে পারে, কারণ ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে সেই চুক্তি। সেখানে ভারত ড্রাইভিং সিটে, চালকের আসনে, বাংলাদেশকে পানি ছাড়বে কি ছাড়বে না, কতদিনে ছাড়বে, ডিসেম্বর থেকে কি বন্ধ করে দিবে শুষ্ক মৌসুমে, তারপর ছাড়বে কিনা, এসব নিয়ে শঙ্কা। ভারতকে আন্তর্জাতিক আইন মেনে তাদের প্রতিশ্রুতি, তাদের অঙ্গীকার প্রতিবেশী সুলভ ভালো মানুষই দেখিয়ে বাংলাদেশের সঙ্গে রক্ষা করবে কিনা সে কথা। এমনকি খলিলুর রহমান এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে বর্তমানের জ্বালানি নিরাপত্তা নিয়েও তুলেছেন, কারণ ইরান যুদ্ধের মধ্যে বাংলাদেশে যে সংকট এবং শঙ্কা তৈরি হয়েছে, ব্যাপক জ্বালানি সংকট দেখা যাওয়ার, বিশেষ করে ডিজেল সংকট হলে কৃষি জমিতে সেচ বন্ধ হবে এবং তাতে খাদ্য নিরাপত্তায় টান পড়বে গিয়ে বাংলাদেশে শেষ পর্যন্ত। সেই পরিস্থিতিতে তিনি এটাও বলেছেন দুদেশের মধ্যকার প্রতিবেশী সুলভ জ্বালানি নিরাপত্তার বিষয়টি যাতে বিবেচনায় থাকে, এক দেশ যাতে আরেক দেশের পাশে দাঁড়ায়, সেসব হবে ভারত বাংলাদেশ সম্পর্কের প্রথম নিশানা। মানে ওই যে জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে এক দেশ আরেক দেশের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও ভারত চালকের আসনে, বাংলাদেশের তো আর ভারতের পাশে দাঁড়ানোর এক্ষেত্রেও উপায় নাই। খলিলুর রহমান বুঝেছেন যে তারা যদি খুব দ্রুত কিছু নমুনা নিশানা না দেখান এবং তারেক রহমান সরকার যে ইউনূস সরকার থেকে আলাদা, এবং তারেক রহমান সরকার যে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ, যে প্রতিশ্রুতি তিনি দিয়ে ক্ষমতায় এসেছেন, সেই প্রতিশ্রুতি পূরণে যে তিনি এরই মধ্যে উদ্যোগ নিতে শুরু করেছেন, এর নমুনা না দেখালে যে কিছুতেই ভারত থেকে আর কিছু আদায় করা যাবে না, সেই ইঙ্গিত, সেই বার্তা স্পষ্টভাবে নিয়ে ফিরেছেন খলিলুর রহমান। এ অবস্থায় বাংলাদেশে এই যে শিরিন শারমিন চৌধুরীকে 7 তারিখে বের করা খলিলুর রহমানের সফরের ঠিক আগে, এবং 5 দিনের মাথায় জামিনে মুক্ত করে দেওয়া, মানে জামিনের পর কি ঘটছে, সেলিনা হায়াৎ আইভীরও তো আমরা শুনলাম ফেব্রুয়ারি মাসে 5 মামলায় জামিন হয়ে গেছে, তারপরেই শোনা গেল আরেক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শোন অ্যারেস্ট করে আবার তাকে জেলে পুরে রাখা হলো। তো সেই ঘটনা যখন নিয়মিতভাবে ঘটছে, শিরিন শারমিন চৌধুরীর ক্ষেত্রে ব্যাপারটা ভীষণ ব্যতিক্রম হলো। তিনি দুপুরে জামিন পাওয়ার পর সন্ধ্যাবেলাতেই কাশিমপুর কারাগার থেকে মুক্ত হয়ে যেতে পারলেন। এমন ঘটনা ঘটেছিল আর একজন মাত্র আওয়ামী লীগ নেতার ক্ষেত্রে। তিনি অবশ্য শিরিন শারমিন চৌধুরীর চেয়েও অনেক দ্রুত
গতিতে মুক্তি পেয়েছিলেন, তাকে কোনো সেনা হেফাজতে বা কোনো বন্দিশালায় বন্দি থাকতে হয় নাই 1.5 বছরের বেশি সময় ধরে। সেই সাবের হোসেন চৌধুরীকে, আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে মুক্ত করে দেওয়া হয়েছিল 2 দিনের মধ্যে। এরপর থেকে তিনি জামিনে মুক্ত অবস্থায় আছেন। এই শিরিন শারমিন চৌধুরী এবং সাবের হোসেন চৌধুরীকে নিয়ে কথা চলছে কিন্তু সেই 2024-এর আগস্টের পর থেকেই। বিশেষ করে যখন সাবের হোসেন চৌধুরীকে 2024-এর অক্টোবরে একবার ধরে 2 দিনের বেশি বাংলাদেশের ইউনূস সরকার আটকে রাখতে পারলো না, তখন একরকমের জল্পনা শুরু হয়েছিল। এরপর সেই আলাপ ভীষণ জমজমাট হয়ে উঠেছিল যখন হাসনাত আব্দুল্লাহ 2025-এর মার্চে ফেসবুক স্ট্যাটাস দিয়ে এক বোমা বিস্ফোরণ ঘটালেন যে তাকে এবং সার্জিসকে নাকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনা সদরে ডেকে নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগকে মেনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন এবং বলেছেন যে সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী, শেখ তাপস, এদের মাধ্যমে এমন একটা রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে তোলা হবে যাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে রাজি হতে হবে হাসনাত আব্দুল্লাহদের। হাসনাত আব্দুল্লাহ যেই পরিকল্পনাটিকে ভারতের পরিকল্পনা হিসেবে অভিহিত করেছিলেন তার ফেসবুক স্ট্যাটাসে, ওয়াকারুজ্জামান সেই প্রস্তাবে নাকি বলেছিলেন যে এই 3 জনে মিলে নতুন আওয়ামী লীগ গড়ে তুলবেন, তারা খুব দ্রুত শেখ পরিবারের নানা রকম অপরাধের জন্য ক্ষমা চাইবেন, তারা শেখ হাসিনার নেতৃত্বের বাইরে গিয়ে আওয়ামী লীগ পুনর্গঠনের কথা বলবেন এবং বঙ্গবন্ধুর রাজনীতি করবার প্রতিশ্রুতি দেবেন। তখন থেকে এই আলোচনাটা তুঙ্গে উঠেছিল যে আসলে রিফাইন্ড আওয়ামী লীগের নামে শেখ হাসিনাকে মাইনাস করে একটা নতুন আওয়ামী লীগ গঠনের প্রচেষ্টাটা সেনাবাহিনীর ভেতরে কোনো আরো গুরুত্বপূর্ণ বহিঃশক্তি কিংবা আরো শক্তিশালী কোনো পক্ষের চাপে সেই উদ্যোগটি ভীষণ সক্রিয় আছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দিয়েছিলেন, সে কথা কিন্তু সে সময় অস্বীকারও করেন নাই। এই ঘটনার পর থেকেই সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী যেহেতু গোপনেই ছিলেন, কোথায় ছিলেন তারা, সেই ক্ষেত্রে কাজ করছেন কিনা, তাদের পেছনে শেখ হাসিনার আশীর্বাদ আছে কিনা, এসব নিয়ে সংবাদ মাধ্যমগুলোতে মানুষের মনে কৌতূহল এবং জল্পনা অব্যাহত ছিল। এরপর 2025-এর অক্টোবরে এসে সাবের হোসেন চৌধুরীর বাড়িতে গিয়ে উপস্থিত হন 3 নর্ডিক দেশের রাষ্ট্রদূত। নরওয়ে, সুইডেন এবং ডেনমার্কের 3 রাষ্ট্রদূত এক গাড়িতে করে সাবের হোসেন চৌধুরীর বাসায় উপস্থিত হয়ে 2 ঘন্টার বেশি বৈঠক করেন এবং এমন ভাবে সে খবর ফাঁস হয়ে যায়, বুঝতে বাকি থাকে না যে ওই প্রভাবশালী রাষ্ট্রদূতেরা নিজেরাই চেয়েছেন যে তাদের এই বৈঠকের খবর ফাঁস হোক। নির্বাচনের তফসিল ঘোষণার আগে বা দেশ যখন একটা নির্বাচনের দিকে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে, তখন ইউরোপের 3 দেশের রাষ্ট্রদূতদের সাবের হোসেন চৌধুরীর বাসায় গিয়ে উপস্থিত হওয়া ব্যাপক আশাবাদের জন্ম দিয়েছিল যে সত্যি সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে একটা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয় কিনা। তার চেয়েও বেশি আওয়ামী লীগ সমর্থকদের মনে এই প্রশ্ন ছিল যে সাবের হোসেন চৌধুরী যদি দল পুনর্গঠন করেন, তার পেছনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমর্থন, আশীর্বাদ থাকছে কিনা, আর যদি না থাকে তাহলে সে আওয়ামী লীগকে কেউ মেনে নেবে কিনা। এই অবস্থায় এই যে শিরিন শারমিন চৌধুরীকে গ্রেফতার করা হলো, তারপর খলিলুর রহমান ভারত ঘুরে এলেন, ভারতে একেবারেই উষ্ণ কোনো অভ্যর্থনা পেলেন না, যেই ভারতে সংবাদ মাধ্যম গত কয়েক মাস ধরে উন্মুখ হয়েছিল এই পররাষ্ট্রমন্ত্রীর সফরটি নিয়ে ব্যাপক আশাবাদের আলাপ সংবাদ মাধ্যমে করতে, বিশেষ করে যখন মোদী সরকারের উচ্চ পর্যায়ের নেতারা গত কয়েক মাস ধরে তারেক রহমানের বিষয়ে, তারেক রহমান সরকারের বিষয়ে ব্যাপক উৎসাহ দেখাচ্ছিলেন, তখন এই যে খলিলুর রহমানের সফরটার বিষয়ে ভারত সরকারের একেবারে আপাত নির্লিপ্ততা এবং একেবারে উচ্ছ্বাস না দেখানো, সেটা সম্ভবত এই ইঙ্গিত স্পষ্ট করেছে যে শিরিন শারমিন চৌধুরীর জামিনের মতো আরো অনেক কিছু করে দেখাতে হবে তারেক রহমান সরকারকে ভারত সরকারের কাছ থেকে কোনো রকম আর
উষ্ণতার ইঙ্গিত পেতে। এবং সম্ভবত এই যে শিরীন শারমিন চৌধুরীকে কখন বের করা হবে, কখন জামিন দেওয়া হবে, কে বলতে পারে? তারেক রহমান ক্ষমতায় এসেই ওয়াকারুজ্জামানের পরামর্শে সেনাবাহিনীটাকে যেভাবে সাজিয়েছেন, তার বিশ্বস্ত ওয়াকারুজ্জামানকে বহাল রেখে আর অন্যান্য বিভিন্ন ব্যক্তিবর্গের গুরুত্বপূর্ণ পদে রদবদল ঘটিয়ে সেখানে সামরিক গোয়েন্দা শাখার প্রধান পদে তিনি একজনকে কিন্তু মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে বসিয়েছেন এবং বসিয়েই ভারত পাঠিয়েছিলেন। এখন সেই ডিজিএফআই প্রধান ভারতে যাওয়ার পর যখন প্রধান ভারতের সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, তখন তারাই তাকে এই পুরো নাটকটা সাজিয়ে রাখার পরামর্শ দিয়ে রেখেছিল কিনা সেটাই বা কে বলতে পারে। তবে এ বিষয়ে কোনো সন্দেহ থাকে না যে শিরীন শারমিন চৌধুরীকে কবে গ্রেফতার দেখানো হবে আর কবের মধ্যে ছেড়ে দেওয়া হবে, এই পুরো বিষয়টি কোনো একটি অতি শক্তিশালী পক্ষের চাপ ছাড়া সম্ভব হয়নি। এবং এর মাধ্যমে স্পষ্টতই এই বার্তা পরিষ্কার করার চেষ্টা করা হয়েছে যে তারেক রহমান সরকার চেষ্টা করছেন বটে, তবে সম্ভবত শুধু শিরীন শারমিন চৌধুরীর জামিন দিয়ে তারেক রহমান সরকার আপাতত রেহাই পাবেন না। নিশ্চিতভাবে ধারণা করা যায় শিরীন শারমিন চৌধুরীর জামিন ছাড়াও একটা মস্ত তালিকা এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী ধরিয়ে দিয়েছেন খলিলুর রহমানের হাতে। আর ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ধরিয়ে দেওয়া তালিকার ফিরিস্তি তো খলিলুর রহমানের কাছে সেই 2025-এর নভেম্বর থেকেই আছে। কাজেই এখন তারেক রহমান, খলিলুর রহমান, তারেক রহমান সরকারকে একটা একটা করে সেই টিক চিহ্ন দিয়ে সেই তালিকা অনুযায়ী কাজগুলো করে দেখাতে হবে, ওই যে গঙ্গার পানি পেতে এবং জ্বালানি নিরাপত্তা রক্ষা করতে। তবে সেনা সদরের ভেতর থেকে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের প্রচেষ্টা সফল হবে কিনা সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। বাংলাদেশের ইতিহাস বলে যে সেনাবাহিনীর কুয়ের মাধ্যমে সেনা নেতৃত্ব নতুন রাজনৈতিক দল গঠন করে ফেলেছেন বটে, ক্ষমতা দখল করে। প্রেসিডেন্ট জিয়া বিএনপি গঠন করেছেন, প্রেসিডেন্ট এরশাদ জাতীয় পার্টি গঠন করেছেন, কিন্তু সেনাবাহিনীর ভেতরে পর্দার আড়াল থেকে নতুন দল গঠনের কোনো প্রচেষ্টা আজ পর্যন্ত সফল হয়নি। 2007 সালের 1-11 সরকারের সময় তো ব্যাপক প্রচেষ্টা হয়েছিল নয়া বিএনপি, নয়া আওয়ামী লীগ গঠনের। আর ওই শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ, খালেদা জিয়াকে বাদ দিয়ে বিএনপি, এর যে প্রচেষ্টা বাংলাদেশের সুশীল সমাজ এবং সেনা নেতৃত্বের এবং বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণকারী পশ্চিমা শক্তির, সেই প্রচেষ্টাটা কিন্তু বরাবরই বাংলাদেশে ভেস্তে গেছে। আপাতত শিরীন শারমিন চৌধুরীর জামিনের বিষয়টিকে একটা গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা যেতে পারে এবং অপেক্ষা করা যেতে পারে এস জয়শঙ্কর ভারতের পক্ষ থেকে আর তালিকায় কার কার নাম খলিলুর রহমানের হাতে ধরিয়ে দিয়েছেন সেই বিষয়টা দেখবার জন্য।